আজ 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। আমাদের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা রয়েছি শেওড়াফুলি জংশনে, আর শেওড়াফুলি জংশন থেকে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস 6:30টায়। আর আজকে আমরা বেলুড় থেকে শেওড়াফুলি চলে এসেছি। আমাদের এই ট্রেন ধরার কথা ছিল হাওড়া থেকে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের ট্রেন ডাউনের ট্রেন অর্থাৎ হাওড়া যাওয়ার ট্রেন লেট থাকায় আমরা ব্যান্ডেল লোকাল ধরে চলে এসেছি শেওড়াফুলি জংশন। আর এখান থেকে আমাদের ট্রেন ধরবো আমাদের গণদেবতা এক্সপ্রেস রামপুরহাট যাওয়ার জন্য। তারপর বলো কেমন ছুটলে ট্রেনের জন্য? হাওড়া যাওয়ার জন্য হাতে সময় কম থাকার জন্য আমরা ছুটে এসে হাওড়া ব্যান্ডেল লোকাল ট্রেনে উঠে পড়লাম। আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, আর সেই বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসে আমরা ট্রেন ধরলাম। ট্রেনটি হলো ব্যান্ডেল লোকাল। আমরা এই ট্রেনে গিয়ে নামবো শেওড়াফুলি জংশন। সেখান থেকে আমাদের ধরতে হবে আমাদের পরবর্তী ট্রেন গণদেবতা এক্সপ্রেস। আর এই গণদেবতা এক্সপ্রেসের শেওড়াফুলিতে টাইম হলো সকাল 6:30। তার জন্য আমরা দেরি না করে চলে এলাম এই ব্যান্ডেল লোকাল ধরে শেওড়াফুলিতে। এই আমরা এসে নামলাম এখন শেওড়াফুলি জংশনে। এখান থেকে আমাদের পরবর্তী ট্রেন গণদেবতা এক্সপ্রেস। এখন সময় হলো সকাল 6:12। এখন আমরা রয়েছি শেওড়াফুলি জংশনে। 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো গণদেবতা এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 22 মিনিট দেরিতে। এখন ঘড়িতে সময় হলো সকাল 6:51। এই ট্রেনের এসে পৌঁছানোর কথা ছিল 6:29, অর্থাৎ এখন 22 মিনিট দেরিতে চলছে আমাদের এই ট্রেন। আমাদের ট্রেন ছেড়ে দিল শেওড়াফুলি জংশন থেকে। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হলো ব্যান্ডেল জংশন। আমরা এখন যে স্টেশনটি পার করছি এটি হলো চুঁচুড়া। আপনাদের তো বলাই হয়নি, গতবারের মতো এবারেও আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের টিমের সবাই, যাদের সবাইকে আপনারা দেখেছেন আমার চ্যানেলের গত বছরের 2025-এর তারাপীঠ ভ্রমণের ভিডিওতে। এবারেও তারা সবাই রয়েছে। তারা সবাই উঠবে ব্যান্ডেল জংশন থেকেই এই ট্রেনে। গাড়ির সংখ্যা 37226 ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল নির্ধারিত সময় ছাড়বে। চলে আসো। গাড়ি সংখ্যা 372 ওই গেট দিয়ে উঠতে পারো। ব্যান্ডেল হাওড়া লোকাল চলো সোজা ওই গেট পার হয়ে। বললাম ওই গেট দিয়ে উঠতে। হাওড়া থেকে 105 কিলোমিটার পথ চলার পর আমাদের এই ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন। এটি হলো এই ট্রেনের তৃতীয় হল্ট। এর আগে এই ট্রেনটি দাঁড়িয়েছে শেওড়াফুলি এবং ব্যান্ডেল জংশনে। এখন বাজে সময় সকাল ঠিক 8টা, আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন। বর্ধমান জংশন থেকে ট্রেন ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হলো গুসকরা। এখন ঘড়িতে সময় হলো সকাল 8:57, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতনে। এখনও আমাদের এই ট্রেন 28 মিনিট দেরিতে চলছে। এখন আমরা এসে পৌঁছালাম সাঁইথিয়া জংশনে।
হাওড়া থেকে 190 কিলোমিটার পথ চলা শেষ আমাদের এই ট্রেনের। এই ট্রেনের পরবর্তী হল্ট হলো মল্লারপুর এবং তারপর হলো রামপুরহাট। সাঁইথিয়া জংশন থেকে ট্রেন ছাড়ার পর তারামা এসে গেছে, আমাদের সামনে স্বয়ং তারামা এসে গেছে। দাও দাও তারামাকে কিছু দক্ষিণা দাও, তারামাকে দক্ষিণা দাও কিছু। দিচ্ছে নাও, আশীর্বাদ করো মাতার, ওই সব আমাদের একই। বাহ, আমাদের সামনে আরেক তারামা এসে হাজির হয়েছেন, আর এই তারামায়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশনে। এখন বাজে সকাল 10টা 10 আর আমরা এই এসে নামলাম রামপুরহাট জংশনে। আপনারা তো দেখলেন আমরা কিভাবে এসে পৌঁছালাম এখানে। আপনারা যদি একটু বিলাসবহুলভাবে আসতে চান তাহলে হাওড়া থেকে সকাল 7টা 45 হাওড়া জামালপুর বন্দে ভারতে করে আসতে পারেন। এই ট্রেনটি ঠিক সকাল 10টায় এসে পৌঁছায় রামপুরহাট স্টেশনে। এখন বাজে 10টা 17 আর আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের বাইরে। প্ল্যাটফর্মের বাইরে এই ধরনের শেয়ার গাড়ি আপনারা পাবেন মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। এছাড়া আপনারা রিজার্ভ করেও যেতে পারেন। আমরা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য এই একটা ছোট মিনি বাস পেয়েছি। এতেও আমাদের ভাড়া নেবে 40 টাকা করে মাথা পিছু। বাস আমাদের নামিয়ে দিল দ্বারকা নদীর ব্রিজের উপরে। এখন এখান থেকে আমরা যাব আমাদের প্রতিবারের মতো দিদিভাই লজে। আর এই দিদিভাই লজটি হলো মেন রাস্তার উপরে SBI ব্যাংকের অপোজিটে, গলির ভিতরে 1 মিনিটের পথ। এই আমরা এসে গেছি দিদিভাই লজে। আর চলুন আপনাদের রুমটা দেখাই। আমরা আছি 209 নম্বর রুমে। এই রুমে দুজন বড় এবং একটা বাচ্চা খুব ভালোভাবে থাকতে পারবে। এই রুম এসি এবং নন এসি দুই রকমভাবেই পাওয়া যায়। আমরা ছিলাম নন এসি হিসাবে, আর তার জন্য ভাড়া লেগেছে 550 টাকা এক রাতের জন্য। আমরা 12:30 নাগাদ হোটেলে চেকিং করার পর ফ্রেশ হয়ে হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম মাকে দর্শন ও পুজো দেওয়ার জন্য। মধুমিতা পূজা ভাণ্ডার থেকে পছন্দ মতো ডালা সাজিয়ে নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার লাইনে। প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে আমরা সুন্দরভাবে মাকে স্পর্শ এবং দর্শন করে পুজো দিয়ে এসে আমরা এখন এখানে ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছি মায়ের উদ্দেশ্যে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা বেশ কিছু মুহূর্ত মন্দিরে বসে কাটালাম। রাতের তারামা মন্দির চত্বরের দৃশ্য কিছুটা এইরকম। চারিদিক থেকে একই শব্দ ভেসে আসছে কানে, অগণিত ভক্তদের কণ্ঠস্বরে। সবাই ভক্তি ভরে আর্তনাদে বলে উঠছে জয় মা তারা, জয় জয় তারা। আবার কোথাও চলছে হোমযজ্ঞ, আবার কোথাও চলছে তন্ত্রমতে পূজা। এটাই হলো তারাপীঠের বিশেষত্ব। এখন আমরা রয়েছি শ্রী শ্রী বিষ্ণুনারায়ণ ও ষষ্ঠী মাতা মন্দিরের সামনে।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। এখানে রয়েছে বামদেবের মন্দির আর তার পাশেই রয়েছে তারাপীঠের মহাশ্মশান। এখানে রয়েছে বামদেবের মন্দির আর পাশে বসে কিছু মানুষজন গান বাজনা করছেন। এই জায়গাটা অন্ধকার হলেও ভয়ের কোনো ব্যাপার নেই, নির্ভয়ে আপনারা শ্মশান চত্বর ঘুরতে পারবেন। এখন ঘড়িতে বাজে রাত 9:30, আর এই রাতেও দেখুন বামদেব তথা মায়ের চরণকমল মন্দিরে কত ভক্তের উপস্থিতি। এখন সময় রাত 10টা, হোটেলে ফিরে এলাম। আগামীকাল আমরা সাইট সিন ঘুরে দেখব। এখনকার মতো শুভরাত্রি। গুড মর্নিং আমার সকল দর্শক বন্ধুদের তারাপীঠ থেকে। আজ 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার। এখন সময় হলো সকাল 10টা। আপনারা দেখেছেন গতকাল রাতে আমরা মায়ের পুজো সেরে ফেলেছি। আমাদের ট্রেন বিকেল 5টায়, তাই আমরা তারাপীঠের সাইট সিনে কিছু দর্শনীয় স্থান দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের সাইট সিন ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান হলো জগন্নাথ মন্দির। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এখন আমরা দেখে নেব এই জগন্নাথ মন্দির। মন্দিরের বাইরে থেকে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অবশ্যই করা যায়, কিন্তু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই সুন্দর মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির ও রথের আদলে নির্মাণ করা হয়েছে, যা খুবই সুন্দর। এই মন্দির চত্বর খুব শান্ত ও নিরিবিলি। এই মন্দিরে এলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। জগন্নাথ মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি পাশেই থাকা বাঁকারায় মন্দিরে। প্রধান দ্বার দিয়ে প্রবেশ করার পর আমরা প্রথমেই দেখতে পেলাম শ্রীকৃষ্ণের কালিয়া দমনের একটি সুন্দর মূর্তি। আরও একটু এগিয়ে যখন আমরা নাট মন্দিরে প্রবেশ করলাম, তখন আমরা নাট মন্দিরের দেয়ালে পঞ্চতত্ত্ব, শ্রী বিষ্ণুর অনন্ত সজ্জা এবং শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলাম। এছাড়া এই নাট মন্দিরের দুই দিকে 10টি স্তম্ভ বা পিলারের গায়ে শ্রীবিষ্ণু 10 অবতারের প্রতিটি রূপ ফুটিয়ে তোলা হয়েছে, যা খুবই সুন্দর। আরও রয়েছে এই মন্দিরের ভেতর শ্রীকৃষ্ণের বাঁকারায় রূপের খুবই সুন্দর মূর্তি এবং সঙ্গে রয়েছেন শ্রীরাধা।
জগন্নাথ মন্দির এবং বাঁকারায় মন্দির দেখার পর আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হলো ইস্কনের মন্দির। এই মন্দির পরিসরে অনেক জায়গা রয়েছে, আপনারা নিজস্ব 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে চলে আসতেই পারেন। এখানে থাকা এবং খাওয়ারও ব্যবস্থা রয়েছে, এছাড়া গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য অতিথি নিবাস এবং 3 বেলা মন্দিরের প্রসাদ পাবেন। ইস্কনের মতন এত সুন্দর পরিবেশে থেকেও আপনারা তারাপীঠ ঘুরে আসতে পারবেন এখান থেকে। এই মন্দিরটি বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত, যা তারাপীঠের মা তারা মন্দিরের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে। এই মন্দিরটি 2016 সালে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি অন্যান্য ইস্কন মন্দিরের মতনই একটি সুন্দর মন্দির। এই মন্দিরের ভিতরে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এই মন্দিরের ভিতরে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের মূর্তি, এছাড়া রয়েছে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি, আরও রয়েছে নিত্যানন্দ প্রভুর মূর্তি। এখানে অতিথি ভবনে থাকবার জন্য আগে থেকে রুম বুক করে আসতে পারেন। অফিসের ফোন নাম্বার দিয়ে দিলাম, রুম বুক করতে এখানে আসার আগে অবশ্যই যোগাযোগ করবেন। ইস্কনের মন্দির দেখে নেওয়ার পর আমরা চলে এলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান, যেখানে নিত্যানন্দ প্রভু জন্মেছিলেন। এই মন্দিরটি নিতাই বাড়ি নামে পরিচিত। এই মন্দির পরিসরের ভিতরে রয়েছে ছোট্ট একটি জলাশয়, সেখানে রয়েছে প্রচুর বড় বড় নানা প্রজাতির মাছ, আরও রয়েছে সুন্দর ফুলের বাগান। এটি হলো নিত্যানন্দ প্রভুর মন্দির। এখানে মোবাইল বা কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়, তাই এখান থেকে যতটা সম্ভব হচ্ছে দেখানো তাই দেখাচ্ছি। এই মন্দিরে মোবাইল এবং ক্যামেরা জমা রেখে ভিতরে প্রবেশ করতে হয়, তার জন্য আমরা এই কাউন্টারে মোবাইল জমা রেখে পাশের পথ দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। কথিত আছে নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে একত্রে এনেছিলেন, তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। বলা হয় এই পবিত্র কুণ্ডের জলের স্পর্শে মানব জনম ধন্য হয়। এখানে জলের নিচে থাকা মন্দিরটি জানুকুণ্ডু বা হাডুগাড়া মন্দির নামে পরিচিত। এই মন্দিরের সম্পূর্ণ মন্দিরটি রয়েছে জলের তলায়, আর চূড়াটি শুধু উপর দিকে দেখা যাচ্ছে। এরপর চলে এলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান গৌরী মঠ। এটি ইস্কনের অন্তর্গত একটি মন্দির। এখন আমরা চলে এসেছি নিধুবনে। এই হলো
মহাভারত বর্ণিত একচক্রনগর, এই স্থান হলো নিধুবন বৈষ্ণব পীঠ। কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাস থাকাকালীন এই নিধুবনে কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। এই নিধুবনে সন্ধ্যার পর কোনো মানুষেরই থাকার অনুমতি নেই। এই কারণে সন্ধ্যার পর মন্দিরটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, আর এই মন্দিরে এবং বিগ্রহের ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন ঘড়িতে সময় হলো দুপুর 1:30। আমরা সকাল 10:30টায় হোটেল থেকে বেরিয়ে ভ্রমণ শুরু করেছিলাম। এই ছিল আমাদের তারাপীঠ সংলগ্ন সাইট সিন ভ্রমণ। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা তারাপীঠ ফিরে বিনাপানি হোটেল ও রেস্টুরেন্টে চলে এলাম। এখানে আমরা দুপুরের লাঞ্চ করব। মেনু কার্ড দেখে খাবার অর্ডার করলাম। আমাদের 8 জনের মধ্যে 6 জনই খাবে চিকেন বিরিয়ানি, আর আমরা 2 জন খাবো 99 টাকা আনলিমিটেড ভেজ থালি। আনলিমিটেড ভেজ থালি মানে ভাত, ডাল, সবজি এই সব থাকবে আনলিমিটেড, কিন্তু মিষ্টি একবার এবং একটাই দেবে। এটা হলো আমাদের ভেজ থালি। এতে আমাদের দিয়েছে ভাত, ডাল, 2 রকমের সবজি, আলু ভাজা এবং একটা বেগুনি। এগুলো সবই পাবো আনলিমিটেড। এর সঙ্গে আরও থাকছে চাটনি, পাঁপড় ও একটি রসগোল্লা। এই রসগোল্লা কিন্তু একটাই দেবে। এখানে আমাদের 4 জন বিরিয়ানি অর্ডার করেছে, আর আমাদের এখানে 2 জন বিরিয়ানি অর্ডার করেছে। চিকেন বিরিয়ানি নিয়েছি। চিকেন বিরিয়ানির মধ্যে এরকম একটা লেগ পিস আমাদের চিকেন দিয়েছে, একটা ডিম আছে, আর একটা আলু, 1 পিস আলু আছে, সাথে পেঁয়াজ, সাথে জল, 1 বোতল জল দিয়েছে। আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, আর এই শেষ পাতে আমাদের দিল চাটনি, পাঁপড় এবং একটা রসগোল্লা। এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। আমরা এখানে 8 জন খেলাম। আমাদের খাবারের বিল হয়েছে 912 টাকা। এরপর আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনে যাওয়ার জন্য। এই ছিল আমাদের 1 রাত 2 দিনের তারাপীঠ ভ্রমণের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন।